আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা টেস্ট টেকিং ক্লাসের প্রথম একটা ধাপ শেষ করেছি। প্রথম ধাপে ছিল জেনারেল কেস টেকিং, তারপর মডালিটি বা পোলারিটি কেস টেকিং, তারপর মাইন্ড কেস টেকিং। এই তিনটা সাবজেক্ট শেষ করার পর এখন কেস টেকিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট সেটা হলো রেপার্টরি। রেপার্টরি যদি আমরা না বুঝি তাহলে কিন্তু কেস টেকিংটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো সেই রেপার্টরি বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব। কেস টেকিং এর পাশাপাশি রেপার্টরি আপনাকে শিখতে হবে। তো রেপার্টরি অত্যন্ত বড় একটা সাবজেক্ট এবং প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। আপনি যতই ইংরেজিতে ভালো হন, তারপর যতই রেপার্টরি টার্ম গুলো আপনি ভালো বুঝেন, ইংরেজি দেখে সবকিছু বুঝতেছেন, আপনি কিন্তু খুব ভালো সুবিধা করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এটাকে প্র্যাকটিসে রূপান্তরিত না করবেন। প্র্যাকটিস বলতে কি বুঝাইছি, উম, যেমন ধরুন একটা মুদি দোকানে অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রায় 200-300 প্রোডাক্ট আছে একটা মুদি দোকানে। তো আপনি হঠাৎ করে গেছেন, এই 300 প্রোডাক্টের সবগুলোর নাম কিন্তু আপনি আগে থেকেই জানেন। হুম। কারণ আমরা সাধারণত মুদির দোকানে কি 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 থাকে, মুদির দোকানে আমরা প্রচলিত সাধারণত ঘরোয়া পরিবেশে যা ব্যবহার করি এগুলোই সাধারণত মুদির দোকানে থাকে। তো ধরে নিলাম আপনি 300 প্রোডাক্টের সবকিছুই আপনি জানেন, কিন্তু কোন একটা কাস্টমার এসে যদি আপনাকে বলে যে ভাই আমাকে চিরতা দেন, অথবা যদি বলে আমাকে সুই দেন, আপনি কিন্তু খুঁজে পাবেন না কোথায় এটা আছে। কিন্তু আপনি জানেন যে এই মুদির দোকানে এটা থাকা উচিত বা আমি নিজেও এটা নিয়েছি। তাহলে এই যে খুঁজে পাচ্ছেন না কোথায় আছে, এবং আম, এই যে না পাওয়ার যে একটা ব্যাপার, এই না পাওয়ার ব্যাপারটাই হলো রেপার্টরিতে ব্যর্থতার মূল কারণ, কেস টেকিং এ ব্যর্থতার মূল কারণ। আপনি যখন কেস টেকিং করতে বসবেন বা আমি যখন কেস টেকিং করতে বসবো, আমার সামনে একটা রুগী আসবে। রুগী এসে আমাকে প্রথমেই বলবে যে স্যার, আমার তো মাথা ব্যথা। তো মাথা ব্যথা বলার পর আমি তাকে প্রশ্ন করলাম, মাথা ব্যথা, মাথা ঠিক কোন জায়গাতে, একটু হাত দিয়ে ধরেন তো। তখন রুগী মাথার ব্যথাটা ধরলো। আমি বললাম, এই মাথা ব্যথাটা আপনার কখন বেশি হয়? বলল, ঘুম থেকে যখন উঠি সকালে তখন মাথা ব্যথা নিয়েই উঠি, তারপর কাজকর্ম করতে করতে 2-3 ঘন্টা পরে মাথা ব্যথাটা কমে যায়। এই যে সকালবেলা ঘুম থেকে মাথা ব্যথা নিয়েই উঠে, এই সিমটমটা কোথায় আছে? এটা কেস টেকিং এরই একটা অংশ, রেপার্টরি কেস টেকিং এর বাহিরে না। হ্যাঁ, এই যে সিমটমটা, একজন রোগী মাথা ব্যথা কোন জায়গা থেকে, মাথা ব্যথা সকালে ঘুম থেকে উঠার সময় মাথা ব্যথা নিয়েই ঘুম থেকে উঠে, এই যে কথাটা বললো, এই কথাটা আপনি কেস টেকিং এ লিখছেন। তো লিখার পর এটাকে যদি আপনি রেপার্টরি থেকে খুঁজে বের করে অ্যানালাইসিসে সম্পৃক্ত করতে না পারেন বা খুঁজে বের করে তার ঔষধগুলোকে দেখতে না পারি আমি আর আপনি, তাহলে কিন্তু কেস টেকিং আমার ব্যর্থ হয়ে গেল। হুম, আমি কেস টেকিংটা সফল করতে পারিনি। আচ্ছা, এই কেস টেকিং এর এই যে সিমটমটা, এই সিমটমটা দুই ভাবে আমরা এই থেকে নিতে পারি। একটা হলো রেপার্টরি আর একটা ম্যাট্রিয়ামেডিকা। আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো রোগী যে সিমটমটা বললো, এই সিমটমটাকে, সিমটমের এগেইনস্টে কি কি ঔষধ আছে সেটাকে খুঁজে বের করা। হুম। তো আম, এটা খুঁজে আমি ম্যাট্রিয়ামেডিকা থেকে সরাসরি বের করতে পারি, আর রেপার্টরি থেকেও বের করতে পারি। তো ম্যাট্রিয়ামেডিকা থেকে সরাসরি বের করতে পারবো তখনই যখন আমি ম্যাট্রিয়ামেডিকার সবগুলো ঔষধ পড়তে পারবো, বা সবগুলো ঔষধ আমার মনে থাকবে, মুখস্থ থাকবে, বা মনের ভিতরে গেঁথে থাকবে যে এই সিমটমটা এই ঔষধের আছে। আমার আগে থেকে যদি আমি এই ঔষধে এই সিমটমটা আছে, অথবা এই ধরনের 5টা ঔষধে এই এই 5টা ঔষধে এই সিমটমটা আছে, তখনই আমি রেপার্টরি ম্যাট্রিয়ামেডিকা থেকে এই সিমটমটা নিতে পারবো। হুম। কিন্তু এই ধরনের মহাজ্ঞানী বানানো বা মহাজ্ঞানী হওয়া
অত সহজ না ম্যাথমেটিকে পড়ে এই সিমটম গুলোকে সবসময় মনে রাখা, মুখস্থ রাখা, এটা সম্ভব না। তো এটার সহজ টেকনিক কি? সহজ টেকনিক হলো রেপার্টরি। আমরা রেপার্টরি পড়ার আগে ভয় পেয়ে যাই, ভয় পেয়ে গেলে তো আর হবে না। উম, ভয় পাওয়াটা ঠিক হবে না। তো ভয় যদি না পেয়ে এটাকে আমরা চর্চা করতে থাকি, প্রথম হয়তো 6 মাস আমরা খুব একটা ভালো বুঝবো না, কিন্তু আমি যে টেকনিকটা দেবো সেই টেকনিক অনুসারে যদি চর্চা করতে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ভালো রেপার্টরি থেকে এই সিমটম গুলো খুঁজে বের করতে পারবো। তো এই সিমটম গুলো খুঁজে বের করার জন্য আমাদের যে চর্চার স্টাইল, সেই স্টাইলটা আমি শেখাবো। গত গত ক্লাসে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখার জন্য 1 সপ্তাহ প্রতিদিন ভিডিওটা দেখার জন্য দিয়েছিলাম। এখানে কি কেউ আছেন যে ভিডিওটা দেখছেন 1 সপ্তাহ? তাহলে মনে হয় দেখেন নাই কেউ ভিডিওটা। আরে 1 সপ্তাহ দেখিনি, 2-1 দিন দেখছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মনেব খানও দেখছেন, কামরুন নাহার আপু দেখছেন, আর কেউ? আচ্ছা। এখানে সোহেল রানা এর আগে দেখছেন, মামুন রশিদ ভাই মনে হয় দেখছেন, আগে দেখছেন, ইদানিং দেখেননি, গত ক্লাসে মনে হয় ছিলেন না। আচ্ছা, ওই ভিডিওটার আলোকে আমরা আজকে আলোচনা করব এবং আপনাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করব, আমাকে ছাড়াই যেন আপনারা বিষয়টাকে আহ, পড়তে পারেন, বা আজকের একটা ক্লাসেই যেন আপনারা এই বিষয়টাকে ধরতে পারেন। তবে আমরা চর্চা করব, পরবর্তী ক্লাসগুলোতে চর্চা করব। তো অর্থাৎ আমার আজকের ক্লাসের বিষয়টা হইলো যে রেপার্টরিটাকে যেন আমি বুঝতে পারি, এবং বুঝার যে ওয়ে গুলো, টেকনিক্যাল সাবজেক্ট গুলো আমি আজকে এমন ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন রেপার্টরিটা আমি ছাড়াই যেন আপনি রেপার্টরিটা পড়ে বুঝতে পারেন। আচ্ছা, আপনাদের নিকট কয়েকটা প্রশ্ন, কয়েকটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করি, যে আমরা যখন ছোটবেলা আদর্শ লিপি বইটা পড়ছি, আপনারা তো অনেকে আদর্শ লিপি বই হয়তো যারা নতুন জানেন না যে আদর্শ লিপি কি, হয়তো অনেকেই জানেন। আদর্শ লিপি বই আমরা যখন পড়ছি, তখন কি এই বইটা খুব মজার বই ছিল? বলেন তো। মনে হয় না খুব মজার ছিল, কারণ এই বইটা ছিল টেকনিক্যাল একটা বই। যেমন আপনি বয়াকার বা, বয়াকার কা, তারপর ছয়াকার সা, বরিগার জয়াকার যা, হ্যাঁ, তারপরে বয়াকার বা, বয়াকার বা বা বা, কয়াকার কা, বয়াকার বা কা বা, ছয়াকার সা, বয়াকার বা, সা বা, হুম, বরিগার জয়াকার যা, বয়াকার বা যা বা, এইভাবে যে বানানগুলো শেখানোর যে একটা কৌশল, শেখানোর যে একটা টেকনিক, সেই জায়গা থেকে আমরা এগুলো শিখে আসছি। এটা এটা শিখেছে কোথায়, কোন বইয়ের মাধ্যমে? বইটার নাম হলো আদর্শ লিপি। এই বইয়ের মাধ্যমে আমরা এই শিক্ষাটা অর্জন করছি। ওই যে বেসিক শিক্ষাটা অর্জন করছি, ওই শিক্ষার উপরে ভিত্তি করে এখন কিন্তু আমি বাংলা খুব ভালো করে পড়তে পারি, বাংলা আমি লিখতে পারি, বাংলা আমি কথা বলতে পারি। কথা তো আমি জন্মগত ভাবে মায়ের মুখ থেকে শিখে শিখে নিছি, মূর্খ হইলেও কথা বলতে পারতাম, কিন্তু আমি লিখতে পারি। ওই যে বয়াকার বা শিখছি আদর্শ লিপিতে, হ্যাঁ, কয়কার কা, বয়াকার বা কা বা শিখছি আদর্শ লিপিতে। হুম এটা কি আমার জীবনের শিক্ষার বেসিক একটা জায়গা। হুম আজকে হোমিওপ্যাথির আমি সেই বেসিক জায়গাটাকে ধরায় দেওয়ার চেষ্টা করব। আর এই বেসিক জায়গাটা কিন্তু খুব মজা লাগার বিষয় না। বয়াকার বা বাবা, এটা কি মজা লাগবে? কয়কার কা, বয়াকার বা কাবা, এটা কি মজা লাগবে? মজা লাগবে না। মজা লাগবে তখনই যখন দেখবেন যে আমাদের নানি নাতিদেরকে নিয়ে বৈশা বৈশা গল্প বলতেছে, হ্যাঁ, যে অমুক মেডিসিনের মাইন্ড হলো এরকম, তার ফিমেল সিমটম এরকম, ফিমেল অনেক দিন ধরে দুঃখ কষ্ট ভোগ করতে করতে যখন
একটা সিচুয়েশন তৈরি হয়, তারপর সিপিআই যে গল্পগুলো বললে শুনলে খুব মজা লাগবে। হুম। তো এই যে গল্প শুনে শুনে শেখা, এটার কিন্তু গুরুত্ব আছে, এটার গুরুত্ব আছে, কিন্তু এই গল্প শেখা এটা একটা পার্ট, কিন্তু এইটা আপনাকে বেসিক তৈরি করে দিবে না। হুম। যদি আপনার বেসিক থাকে তাহলে গল্পগুলো বা ম্যাটেরিয়া মেডিকা আপনাকে খুব ভালো আম, ডাক্তার হইতে খুব ভালো সাহায্য করে। হ্যাঁ। তো বেসিক আপনাকে কি করতে হবে? বেসিক হলো আপনাকে আমাকে সিমটমকে বুঝতে হবে, সিমটমকে রিড করা শিখতে হবে। তো সিমটম কোথায় আছে? হ্যাঁ, সিমটম আছে, সাজানো গোছানো ভাবে সিমটম গুলো আছে রেপার্টরি। তাহলে ওই রেপার্টরিকে আমাদেরকে শিখতে হবে। তো রেপার্টরি তো এটা গল্পের মতো একটা বই না। হুম। যে এটা গল্পের মতো শিখবো, আমি রেপার্টরি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো, আমার গল্পের মতো মনে থাকবে। ম্যাথমেটিকা কিন্তু তার একটা সিকোয়েন্স আছে। প্রথম প্রথম আপনি যখন ম্যাথমেটিকা পড়বেন তখন কিন্তু সালফার, ফসফরাস, বেলেডোনা, রায়োনিয়া, এই চারটা ঔষধ পড়লেন, মনে হবে যে চারটা ওষুধ তো একই রকম। হুম। কিন্তু যখন আপনি পড়তে থাকবেন একটা সময় পরে আপনি এগুলো থেকে আলাদা করতে পারবেন, মজা পাবেন, মজা নিতে পারবেন, মজা দিতেও পারবেন। হ্যাঁ। কিন্তু রেপার্টরি থেকে কিন্তু আপনি ওইভাবে মজা নিতে পারবেন না, কারণ এটা বেসিক শিক্ষা। তো এই বেসিক শিক্ষাটা অর্জন করতে হলে আপনাকে টেকনিক অর্জন করতে হবে। এতগুলো কথা, এই যে ভূমিকায় এতগুলো কথা কেন বললাম? ভূমিকায় এতগুলো কথা এই জন্যই বললাম যেন আমরা টেকনিকটাকে শিখতে পারি। হুম। তো আহ তো মোটামুটি ভূমিকা শেষ। তো পড়াটা ধরায় দেওয়ার জন্য আবারও বলতেছি, সেটা হলো যে আমরা আম, গত ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত কেস টেকিং এর কি শিখেছি? কেস টেকিং এর শিখেছি যে জেনারেল কেস টেকিং করতে হলে আমাদেরকে কি করতে হবে, লোকেশন, সেন্সেশন, কজেশন, এক্সটেনশন। হুম। এই সাবজেক্ট গুলোকে আমাদেরকে ভালো করে শিখতে হবে, ভালো করে প্রশ্ন করা শিখতে হবে, উত্তর জানতে হবে, উত্তরগুলো আমরা কোথা থেকে খুঁজে বের করব, এই সমস্ত কিছু কিন্তু আমরা শিখেছি। তাছাড়া পোলারিটি অ্যানালাইসিস এবং মডালিটি অ্যানালাইসিস আমরা শিখেছি। তারপর আমরা শিখেছি মাইন্ড কেস টেকিং, সেটাও শিখেছি। মোটামুটি অনেকগুলো টপিক আমরা শিখেছি। তো এই যে আমরা এই কেস টেকিং এর এই ধারাবাহিক মানে এই বিষয়গুলোকে শিখেছি, আজকে সব শিক্ষাকে কাজে লাগানোর জন্য যে বিষয়টা রেপার্টরি, অর্থাৎ সিমটম, সিমটমের উপরে জ্ঞান অর্জন, সেই বিষয়টাকে আমরা গত সপ্তাহে যেমন আপনাদেরকে ভিডিও দেখার জন্য বলেছি, আজকে প্র্যাকটিক্যাল সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আমার একটা বই লেখা আছে, বইটার নাম ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি। এই বইয়ের পার্ট ওয়ানটা আমরা আজকে পর্যালোচনা করব এবং এটা বোঝার চেষ্টা করব যে এখান থেকে আমরা কিভাবে বেসিক শিক্ষাটা অর্জন করতে পারি। পার্ট ওয়ানে কি কি আছে? পার্ট ওয়ানে আছে অর্গাননের সংক্ষিপ্ত রূপ। তারপর আহ, আর কি আছে? আর আছে ম্যাথমেটিকার 6টা ঔষধ, খুব সংক্ষেপে দেওয়া আছে। আর কি আছে? আছে রেপার্টরি 2টা সাবজেক্ট, মাইন্ড অধ্যায়ের 1 থেকে 50 আর ডিজিজ অধ্যায়ের 1 থেকে 175 পর্যন্ত মূল রুব্রিক। আবার কিছু সাব রুব্রিকও আছে। হ্যাঁ, আমরা ওই ওই রেপার্টরির ওই পাঠে গেলে পাঠের শেষে কিছু সাব রুব্রিক সাজেশন করা হয়েছে, ওই সাব রুব্রিক গুলো আমরা শিখব বা পড়ব। হুম। তো এই এইটার ভিতরে আমাদের কি আছে, এটা যদি এখান থেকে এসে চলে যাই, আমাদের বইটি পড়ার কৌশল নামে একটা পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠাটাকে আমরা একটু বুঝি আগে, তারপর ভিতরে যাব ইনশাল্লাহ। আমি কি শেয়ার দিছি? মনে হয় শেয়ার দেয়নি।
বইটা পড়ার কৌশলের মধ্যে প্রথম যে ব্যাপারটা বলা হয়েছে, ওই বইটা পড়ার কৌশল এটাতে নাই। আচ্ছা, না থাকলেও চিন্তা করার কোনো কারণ নাই, আছে আমার কাছে সংরক্ষিত। এই যে, এইখানে আমি বইয়ের প্রথম কয়েকটা পৃষ্ঠা উল্টালে আপনারা পাবেন যে বইটি পড়ার কৌশল। এখানে কি আছে? আমার দেওয়া কৌশল অনুসরণ করে যিনি অন্তত 2 বছর নিয়মিত বইটি চর্চা করবেন, তিনি অবশ্যই সফল ও জ্ঞানী হোমিওপ্যাথ হওয়ার রাজপথে পরিচালিত হবেন। অপর্যাপ্ত জ্ঞানের জড়তা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। শিক্ষা কৌশলটি প্রমাণিত ও পরীক্ষিত। আচ্ছা, এই বইটার ভিতরে কি আছে? প্রথম বিষয় হলো যে অর্গাননের 291টি অ্যাফোরিজম খুব সংক্ষেপে দেওয়া আছে। তারপর ম্যাথমেটিকার 240টা ওষুধের মূল কথা 4-5 লাইনে দেওয়া আছে। রেপার্টরির 11,045টা মূল রুব্রিক এবং 6,838টা সাব রুব্রিক সহ টোটাল 17,883টা রুব্রিক দেওয়া আছে, যার এক পাশে বাংলা আর এক পাশে ইংলিশ দেওয়া আছে। এই রুব্রিক গুলো যদি আমরা নিয়মিত চর্চা করি তাহলে কি শিখবো? এই রুব্রিকের ভিতরেই আছে প্রায় সকল অ্যানাটমির নাম, পরিচিতি। যখন আপনি নাম জানবেন তখন কিন্তু অ্যানাটমি গুলো আপনি পরবর্তী লাইফে, অর্থাৎ আপনি তো একদিনে ডাক্তার হয়ে যাবেন, বিষয়টা এরকম না। যখন আপনি এটা চর্চা করতে থাকবেন তখন প্রথম প্রথম ধাপে আপনি নাম জানলেন, তার পরবর্তী ধাপে নামের পরে এই বিষয়টা কি সেটা আপনার মধ্যে কৌতূহল জাগবে। এই কৌতূহল থেকে আপনি কিন্তু পরবর্তী বিষয়গুলো ইন্টারনেটে সার্চ দিয়ে দিয়ে শিখে ফেলতে পারবেন। বইও লাগবে না, ইন্টারনেটে সার্চ দিয়ে দিয়ে শিখে ফেলতে পারবেন। প্রায় সকল রোগের নাম ও পরিচিতি এই কয়টার ভিতরেই আছে। অর্থাৎ পৃথিবীতে যত রোগ হবে, প্রায় সব রোগ, কিছু কিছু রোগ ছাড়া প্রায় সব রোগের নাম এর ভিতরে আছে। নাম যখন জানবেন, পরিচিতিও আপনার শিখা হয়ে যাবে একটা সময় পরে। প্রায় সকল লক্ষণ অনুসন্ধান করার কৌশল এই রুব্রিক গুলো চর্চার ভিতরে আপনার আয়ত্ত হয়ে যাবে। আপনি নিজেও বুঝতে পারবেন না যে কবে আপনি শিখে ফেলছেন। সকল রোগের কেস টেকিং কৌশল এর ভিতরেই আছে। হ্যাঁ, সিমটম অ্যানালাইসিস কৌশল এর ভিতরেই আছে। সঠিক ঔষধ নির্বাচন কৌশল, এই এই শুধু খালি 3 নম্বরের এই রুব্রিক গুলো যখন আপনি চর্চা করবেন, চর্চা করলে অটোমেটিকলি আপনার হয়ে যাবে। কয়েক বছর সময়, 2 বছর সময়। যদি মনে করেন যে 2 মাসে শিখে ফেলবেন, তাহলে আসসালামু আলাইকুম, আপনার দ্বারা সম্ভব না। কারণ হোমিওপ্যাথি একটা দীর্ঘ চর্চার ব্যাপার। আহ দীর্ঘ চর্চা যদি আপনি করতে না পারেন, বা দীর্ঘ চর্চার জন্য যদি আপনি নিজেকে প্রস্তুত করতে না পারেন, যদি মনে করেন যে আমি 6 মাস পড়লাম তারপরে মানুষের সেবা করব, এই সেবার অর্থ হলো আপনি আসলে লোভী। আপনি সেবা করতে আসেননি, আপনি আসছেন কিছু টাকা ইনকাম করবেন এবং মানুষের কাছে সেবার কথাটা বলতেছেন নিজেকে বোঝানোর জন্য। যেমন বলে যে আমি হাজি মানুষ, আমার প্রোডাক্ট খুব ভালো। হ্যাঁ, এই হাজি মানুষ কথাটা বলার উদ্দেশ্য হয়েছে সে তার প্রোডাক্টটাকে সেল করা। আপনি ওই সেবার কথাটা বলছেন, এর মানে হলো যে আপনি নিজেকে সেল করতে চাচ্ছেন যে হ্যাঁ আমি সেবা করতে আসছি। আপনি যখন সেবা করার জন্য যদি সত্যি সত্যি নিজেকে তৈরি করতে চান, অবশ্যই আপনাকে আমাকে ভালো ডাক্তার হইতে হবে। প্রত্যেকটা সিমটমের একটা ভালো ভালো সিমটম বুঝতে হবে। রোগী এসে বললো আপনি সিমটমই বুঝলেন না, হ্যাঁ, 10টা কথা বললো, 2টা কথার সিমটম বুঝছেন, কোন 2টা? যে 2টা আগে থেকে আপনি পয়রা রাখছেন সালফারের মধ্যে, হ্যাঁ, ওই 2টার সাথে মিলাইয়া সালফার ওষুধ দিয়েছেন, কিন্তু মাঝখানে এমন একটা সিমটম রোগী বলছে যে সিমটমটা কিন্তু সালফারের না, এবং একক লক্ষণ, খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, এই সিমটমটা কিন্তু ছিল পালসিটিলা। আপনি পালসিটিলা দিলেই রোগীটা ভালো হইতো, সালফার দিয়ে রোগীটা ভালো হয়। কেন হয় নাই? কারণ আপনি ওই 6 মাস পড়ছেন,
বা 6 মাস পড়ার পরে কৌশল জানেন না, 6 বছর পড়ছেন, তারপরে 20 বছর পড়ছেন, কৌশল জানেন না, কৌশল না জানার কারণে আপনি 20 বছর পরেও বলবেন যে হোমিওপ্যাথি এত বড় সমুদ্র, এর কিছুই শেষ করতে পারি নাই। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আপনার আমার মধ্যে চলে আসবে। তো এই বিষয়টাকে ঠিক করতে হলে কি করতে হবে? আমি যে আমি যে কৌশল দিচ্ছি, এই কৌশল আপনাদেরকে মেনে নিতেই হবে, বিকল্প আর কোনো পথ নাই। তর্ক করতে পারবেন, তর্ক করে কোনো লাভ হবে না, শেষ পর্যন্ত আপনি নিজেই ঠকবেন। তারপরে আম, আচ্ছা, তাহলে এখন শিক্ষা কৌশল 2 বছর মেয়াদে যদি আপনি শিখেন, তাহলে কিভাবে শিখবেন? প্রতিদিন সকালে একটি পাঠ ও বিকালে একটি পাঠ শুধু রিডিং পড়তে হবে। হ্যাঁ, এখন রিডিং পড়ার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে 9টা পাঠকে ভিডিও করে দেওয়া হয়েছে। আমি জানি যে প্রথম আহ, যারা যারা ইংরেজিতে দুর্বল তারা কিন্তু রিডিং পড়তে পারবে না। এই ভাষাগুলো, রেপার্টরির এই ভাষাগুলো তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তা আপনি সকালে একটা ভিডিও শুনবেন, বিকালে একটা ভিডিও শুনবেন, আর বইটা খুলে রিডিং পড়বেন। অর্থাৎ ওই দিক থেকে আপনি শুনতেছেন, যেমন শুনতেছেন তেমন রিডিং পড়বেন। প্রথম প্রথম আপনি বইয়ের সাথে মিলাইতে পারবেন না, হয়তো ধরে নিলাম। কারণ যারা ইংরেজিতে একটু দুর্বল তারা কিন্তু প্রথম প্রথম বইয়ের সাথে হয়, ওদিক দিয়ে পড়ে যাচ্ছে, আপনি এদিক দিয়ে বইয়ের সাথে মিলাইতে পারবেন না। কিন্তু হোক, সমস্যা নেই, এরকম শুনতে থাকবেন, মিলাইতে থাকবেন, শুনতে থাকবেন, মিলাইতে থাকবেন। 1 থেকে 2 মাস পরে দেখবেন যে আরে বাবা, আমি তো পারি, আমার তো আরেক অনেক উন্নতি হয়েছে। এই যে আপনি পারেন, আপনার অনেক উন্নতি হয়েছে, এই উন্নতিটাই আপনার আমার দরকার ছিল, এবং হোমিওপ্যাথির জন্য এটা দরকার ছিল। তারপরে কি, সর্বমোট 40 পাঠ শেষ করতে 20 দিন সময় লাগবে। অর্থাৎ সকালে একটা পাঠ, বিকালে একটা পাঠ শেষ করতে 20 দিন সময় লাগবে। যারা একেবারে বাংলা ইংরেজি খুব একটা বুঝেন না, তারা এই 10টা পাঠ, 9টা পাঠ বা 8টা পাঠ 4 দিন করে করে আপনারা শুনবেন, মিলাবেন, শুনবেন, মিলাবেন। যখন দেখবেন যে আপনার রিডিং ঠিক হয়ে গেছে, এটা 1 থেকে 2 মাসের ভিতরে রিডিং ঠিক হয়ে যাবে, তখন আপনি 40 পাঠ শেষ করবেন। হ্যাঁ, তো সকালে একটা পাঠ, বিকালে একটা পাঠ, এইভাবে 2 বছর পড়তে থাকবেন। 40 পাঠ শেষ হতে 20 দিন সময় লাগবে, এভাবে 2 বছর পড়তে হবে। এক পাঠ পড়তে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। ইংরেজিতে দুর্বল হলে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে ইংরেজিতে দক্ষ হবেন এবং সময় কম লাগবে। প্রথম বছর শুধু রিডিং পড়বেন, বিশ্লেষণ করে পড়তে গেলে সময় ও ধৈর্য দুইটাই নষ্ট হবে। প্রথম বছর আপনার কোনো কিছু বোঝা দরকার নাই, শুধু খালি পড়বেন। হ্যাঁ, পড়া শেষ করতে পারবেন না, রিডিং করে মানে বুঝে পড়তে গেলে পড়া শেষ করতে পারবেন না। দ্বিতীয় বছর থেকে প্রতিটি বিষয় বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়বেন, এবং বইয়ের শেষে দেওয়া অনুশীলন পর্বের অনুরূপ নতুন নতুন অনুশীলন করতে থাকবেন। তৃতীয় বছর থেকে প্রতিদিন একটি একটি করে পাঠ সারা জীবন অনুশীলন করবেন। ম্যাথমেটিক্যাল ঔষধ সমূহকে বিস্তারিত তুলনামূলক বিশ্লেষণ করে পড়বেন। এখানে তুলনামূলক হয় নাই। পড়ার সময় নিদ্রা চলে আসলে চেয়ারে বসে কিছু সময় ঘুমিয়ে আবারও পড়তে শুরু করবেন। যত কষ্টই হোক, নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। 2-3 ঘন্টার সময় লাগলেও শেষ করতে হবে, কারণ আপনার সাধনার উপর নির্ভর করছে আপনার পেশাদারিত্ব, রোগীর কল্যাণ এবং হোমিওপ্যাথির মর্যাদা। আচ্ছা, এবার আমি যে কথাগুলো বললাম, এটা বৈজ্ঞানিক বিশ্লেষণ কি? বৈজ্ঞানিক বিশ্লেষণ হলো, প্রথম বছর একটা মানব শিশু জন্ম নিয়ে প্রথম 1 বছর বাবা মায়ের কথা শুনে শুনে অনুকরণ করে অস্পষ্টভাবে মুখ থেকে নানা ধরনের শব্দ করতে থাকে, প্রতিক্রিয়া দেখায়, অন্যের কথা ও ইশারায় বুঝতে পারে, কিছু গুছিয়ে বলতে পারে না। অনুরূপভাবে যিনি প্রথম বছর 2টি করে পাঠ শুধু রিডিং পড়বেন, তিনি মানুষের উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, আচার ব্যবহার, এমনকি চোখ দেখেও লক্ষণ বুঝতে পারবেন। বুঝে গেছি এমন প্রতিক্রিয়া দেখাতে পারবেন, কিন্তু লক্ষণ সমূহকে সুবিন্যস্ত করে একটি ঔষধের সাথে মিলাতে অনেক সময় কষ্ট হয়ে যাবে 1 বছর চর্চা করলে। দ্বিতীয় বছর, শিশু 2 বছরের মধ্যে 2 থেকে 3টি শব্দ একসাথে বলতে শিখে ফেলে। কোনো বাক্য সঠিক হয়, কোনোটা সঠিক হয় না, কিন্তু শিশু থামে না, ভুল হোক বা শুদ্ধ হোক বলতেই থাকে। এটাই তার ভাষা শিক্ষার মৌলিক ভিত্তি।
একে অবলম্বন করেই পরবর্তীতে দক্ষ বক্তা হয়। অনুরূপভাবে অধ্যবসায়ী ডাক্তারগণ 2 বছর শেষে কয়েকটি লক্ষণ সুবিন্যস্ত করে একটি ঔষধের সাথে মিলাতে পারবেন। কিছু সঠিক হবে, কিছু হবে না, কিন্তু থামা যাবে না। ভুল হোক বা শুদ্ধ হোক, চেষ্টা অব্যাহত রাখতে হবে। এটাই আপনার জন্য হোমিওপ্যাথি শিক্ষার মৌলিক ভিত্তি। একে অবলম্বন করেই পরবর্তীতে দক্ষ ডাক্তার হতে পারবেন এবং হোমিওপ্যাথির মর্যাদাকে সমুন্নত করতে পারবেন। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনি মাত্র 2 বছর নিয়মিত চর্চার মাধ্যমে অর্গাননের 251টি অ্যাফোরিজম আত্মস্থ করেছেন, ম্যাথমেটিকার 240টি ঔষধকে আত্মস্থ করেছেন, রেপার্টরির 17,883টি মূল রুব্রিক আত্মস্থ করেছেন। এই রুব্রিক শিক্ষার মাধ্যমেই আত্মস্থ হয়েছে সকল অ্যানাটমি পরিচিতি, সকল রোগের নাম ও পরিচিতি, সকল লক্ষণ অনুসন্ধান কৌশল। অতঃপর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি অবশ্যই সফল ও জ্ঞানী হোমিওপ্যাথ হওয়ার রাজপথে পরিচালিত হবেন। এই পথই আপনাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে। এখন তাহলে শুরু করি যে প্রথম পাঠে কি আছে, কিভাবে পড়বেন। হ্যাঁ, পুরাটা আমি পড়বো না, প্রথম পাঠ পুরাটা পড়লে তো অনেক সময় এবং আমরা অতটা সময় পাবো না, আপনারা বোরিং হয়ে যাবেন। প্রথম পাঠে দেখেন আপনারা, আমি প্রথম পাঠের একটু অংশ পড়ি যে আপনি রেপার্টরি শিখবেন। হ্যাঁ, তো একবার আপনি রেপার্টরি প্রথম থেকে শেষ পর্যন্ত, সরি ম্যাথমেটিকা, সরি অর্গানন, প্রথম পাঠে আছে অর্গানন একেবারে প্রথম অংশ। তো অর্গাননের 291টা অ্যাফোরিজম আপনি বিস্তারিত প্রথম একবার পড়বেন, আমার এই বই থেকে না, আমার এই বইয়ে আছে শুধু সংক্ষেপে। আপনি ধরুন আপনি অর্গানন, আবু হোসেনের অর্গানন বইটা কিনলেন, কিনে পুরো অর্গানন বইটা আপনার পড়া দরকার নেই। আপনি প্রথমে কি করবেন, 1 নাম্বার সূত্র বা 1 নাম্বার অ্যাফোরিজম পড়লেন, বুঝার চেষ্টা করবেন, আবার 2 নাম্বার অ্যাফোরিজম বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অর্গানন কিন্তু খুব ছোট একটা বই, এটাকে বিশ্লেষণ করে করে বড় করা হয়েছে, তো আপনারা অত বিশ্লেষণ দরকার নাই। আপনি প্রথমে কি করবেন, অর্গাননের মূল যে অ্যাফোরিজম গুলো আছে 1 থেকে 291 পর্যন্ত, এই অ্যাফোরিজম গুলো আপনি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যে বিষয়টা বুঝেন নাই ওই বিষয়টার ভিতরের টিকাগুলো পড়ে আপনি কিন্তু বুঝে ফেলতে পারবেন, মানে অর্থাৎ সেই বিষয়টা অর্থাৎ যেটা একটু দুর্বুদ্ধ শব্দ বা দুর্বুদ্ধ কথা, সেটার কিন্তু আবার ভিতরে বিশ্লেষণ আছে। যেটা আপনি বুঝেন না, আপনার মাথায় ঢুকে নেই, সেই বিশ্লেষণ দেখে এটা মাথায় ঢুকাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনার এই একটা অর্গানন রিডিং পড়ে এটার ভিতরে কি আছে না আছে একবার বুঝে পড়তে আপনার সময় লাগবে 2 দিন বা 3 দিন, বড় জোর 2 দিন সময় লাগবে, বেশি সময় লাগবে না। হ্যাঁ, আপনি অর্গানন একবার পড়া হয়ে গেল, তারপর কি করবেন, এই আমার এই বইটা তো প্রতিদিন আপনি চর্চা করতেছেন, এই বই আপনাকে মনে করাই দিবে অর্গাননের কোথায় কি আছে। আপনাকে আর ওই বই আর দ্বিতীয়বার পড়তে হবে না। হ্যাঁ, এই বইটাই আপনাকে মনে করাই দিবে। কি আছে প্রথম পাঠে কি আছে, অ্যাফোরিজম 1-এ আছে, রুগ্ন মানবজাতিকে আরোগ্য দান করত, স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠা করাই চিকিৎসকের মহৎ ও একমাত্র লক্ষ্য। অ্যাফোরিজম 17-তে আমরা এইটা একটু অতিরিক্ত দিছি প্রথমবার, সবগুলোতে এরকম নাই, যেমন একটা অ্যাফোরিজমই কয়েকটা অ্যাফোরিজম দেওয়া আছে ছোট ছোট করে, যেন পুরো অর্গাননটা আপনার শিখা হয়ে যায়। তারপর ম্যাথমেটিকার ঔষধগুলো পড়বেন, যেমন এবিস নিগ্রা, এই ঔষধগুলো আপনি একটানে পড়বেন। একটানে কিভাবে পড়বেন, যেমন এবিস নিগ্রা এই 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 সংক্ষিপ্ত নামটা সহ পড়বেন। কেন পড়বেন নামটা সহ, কারণ আমরা কিন্তু অনেক সিমটম বলি, সিমটমটা কোন ঔষধের এগেইনস্টে সিমটম, এটা কিন্তু আমরা ভুলে যাই। হ্যাঁ, যেন ভুলে না যাই, এই এবিস নিগ্রার সাথে যেন আমার ঔষধের নামটা বা এই সিমটমের সাথে যেন ঔষধের নামটা মিলে থাকে, বা ঔষধের নামটা যেন আমার ব্রেইনে সেভ হয়ে থাকে, এই বিষয়টা ভালো করে বুঝার জন্য বা এইটাকে আত্মস্থ করার জন্য আমি এইভাবে পড়বো। এবিস নিগ্রা, অন্ন নালীর নিম্ন প্রদেশে পাকস্থলীর ঠিক উপরে যেন একটি সিদ্ধ ডিম বা ঢেলা আছে, এরূপ অনুভূতি। এবিস নিগ্রা
পেট ভরে খেলে বা আহারের পরেই পাকাশয় বেদনা, অ্যাবিস নিগ্রা, পাকস্থলিতে কষ্টকর সংকোচন অনুভূতি, মনে হয় যেন সবকিছু জড়িয়ে একটা ঢেলা হয়ে আছে। অ্যাবিস নিগ্রা, বুকে যেন কিছু আটকে আছে এবং কপালে উঠে যাবে, সরি, বুকে যেন কিছু আটকে আছে এবং কাশলে উঠে যাবে এরূপ অনুভূতি, কিন্তু কাশলে কিছুই উঠে না। অ্যাবিস নিগ্রা, সকালে ক্ষুধা থাকে না, কিন্তু বেলা দ্বিপ্রহর ও রাত্রে ভয়ানক ক্ষুধা হয়। এই যে এইভাবে আপনি প্রত্যেকটা লাইন পড়ার আগে এই বিসমিল্লাহকে পড়বেন, বলবেন, তাহলে দেখবেন যে এই সিমটম গুলো আপনার ভিতরে গেঁথে থাকবে। হ্যাঁ, একটা সময় পরে দেখবেন যে এই ওষুধগুলো খুব খুব ভালোভাবে আপনি ব্যবহার করতে পারতেছেন, খুবই ভালোভাবে ব্যবহার করতে পারতেছেন। এইটার যে ইম্প্যাক্ট কত সেটা আপনি হয়তো বুঝবেন না, এখন বুঝবেন না। যারা যারা অলরেডি ডাক্তার হয়ে গেছেন তারা হয়তো এটার ইম্প্যাক্টটা বুঝবেন, যে এখন এই জিনিসগুলো ডাইনামিকলি আপনি কিভাবে ইউজ করবেন। ডাইনামিকলি ইউজ করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল হলো এইচডি হোমিও সদন, লিখে সার্চ দিবেন ইউটিউবে, বা এইচডি হোমিও লেখলেও আমাদের ইউটিউবটা চলে আসবে। আমি লিখি এখানে, এই যে এইচডি হোমিও সদন লিখলে আমাদের ইউটিউব চ্যানেল চলে আসছে। এইখানে আপনি ক্লিক করবেন, চ্যানেলের ভিতরে ঢুকবেন, ঢুকে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গিয়ে এখানে দেখেন হোমিওপ্যাথির মহাসমুদ্র পাড়ি দেওয়ার প্রশিক্ষণ, এরকম একটা প্লে লিস্ট আছে। এই যে হোমিওপ্যাথির মহাসমুদ্র পাড়ি দেওয়ার প্রশিক্ষণ, এই প্লে লিস্টটাতে আপনি ঢুকবেন। ঢুকলে এইখান থেকে সবার নিচের দিকে দেখবেন যে 1 নম্বরে যে পার্ট 1 সমগ্র, এই ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওটা দেখবেন যে এইখানে দেওয়া আছে, যে এই যে দেখছেন অর্গানন অফ মেডিসিন, এটা দেওয়া আছে এখানে বাংলায় করে, এইটাই পড়ে দেওয়া আছে। হ্যাঁ, আপনার নিজের পড়তে হবে না, যেমন এখানে এটা পড়ে দেওয়া আছে, আপনার পড়তে হবে না। উনি মানে এখান থেকে রিডিং পড়া আছে, আপনি খালি শুনবেন, প্রথম প্রথম শুনবেন। হ্যাঁ, প্রথম প্রথম হয়তো পড়তে গেলে আপনি হয়তো ওইভাবে ধরতে পারবেন না, বা সময়ের সাথে তাল মিলাইতে পারবেন না এখানে, কারণ একটা লং পড়া তো, একটা বড় পড়া, আপনি সময়ের সাথে তাল মিলাইতে হলে আধা ঘন্টার ভিতরে শেষ করতে হবে, বা 40 মিনিটের ভিতরে শেষ করতে হবে। তো শেষ করতে হলে প্রথমে শুনবেন, মিলাবেন, পড়বেন, আপনি তাড়াহুড়া করবেন, কোনো সমস্যা নেই। আমি তো আপনাকে মুখস্থ করতে বলতেছি না, আপনার ভিতরে জিনিসগুলো, সিমটম গুলো গেঁথে যাওয়ার জন্য প্রতিদিন চর্চার কথাটা বলতেছি। হ্যাঁ, এই ভিডিওগুলো দেখবেন, তারপরে দেখেন হুবহু বইয়ের সাথে মিল আছে, 6টা ঔষধ পড়া হয়ে গেল। তার মানে কি, প্রতিদিন 6টা ওষুধ আপনি সকালে শিখলেন, বিকেলে শিখলেন, 6টা ওষুধ, 12টা ওষুধ আপনার পড়া হয়ে গেল। এবার রেপার্টরি মাইন্ড অধ্যায়ের 50টা রুব্রিক আপনার শেখা হয়ে যাবে। এখানে কি আছে, এভাবে আছে: নিঃসঙ্গ মনে করে, নিজেকে পরিত্যক্ত বোধ করে, অ্যাবেন্ডন ফর সেকেন্ড ফিলিংস। এখন আমরা সাধারণত কি দেখি, ট্রান্সলেশনের দিক থেকে আগে দেখি ইংরেজি, তারপরে দেখি বাংলা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি যদি প্রশ্ন করি সিরাতাল মুস্তাকিম, আগের লাইনটা বলেন তো। হ্যাঁ, 10 জনকে জিজ্ঞেস করলে 8 জনই পারবে না আগের লাইনটা বলতে সাথে সাথে। সে চিন্তা করে অবশ্যই বলতে পারবে, সবাই 10 জনের 10 জনই বলতে পারবে। হ্যাঁ, কিন্তু সাথে সাথে সে পিছনে ব্যাক করতে পারবে না, এটা মানুষের স্বভাব। হুম, এখন আপনি যখন কোনো কিছু ইংলিশে বলবেন, তার আগে আপনার ব্রেনে কিন্তু বাংলা খেলবে। রোগী আপনাকে বলতেছে যে আমাকে নিঃসঙ্গ মনে হয়, বা পৃথিবীতে আমার কেউ নাই, আমি একেবারে নিঃসঙ্গ। হ্যাঁ, তো এই কথা যখন রোগী আক্ষেপ করে বলবে, এখন নিঃসঙ্গ, আপনি যদি এইভাবে অ্যাবেন্ডন্ড মানে নিঃসঙ্গ, তখন আপনি দেখে অ্যাবেন্ডন্ড আপনার মনে আসবে না, মাথায় ব্রেনে আসবে না। হুম, কিন্তু নিঃসঙ্গের এগেইনস্টে যদি আপনি অ্যাবেন্ডন করেন, তা নিঃসঙ্গ বলার সাথে সাথে আপনার ব্রেনে অ্যাবেন্ডন চলে আসবে।
হুম বা আপনার স্বভাবজাত চরিত্র এখানে আপনার ভিতর থেকে কথা বলবে। এজন্য আগে বাংলা পড়বেন, তারপর ইংলিশ পড়বেন। হুম আর এই কথাগুলো আমাদের এই ভিডিওতে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। আহ, এই যে দেখেন এই আছে। এখানে এই সবগুলো রুব্রিক কিন্তু এখানে পড়ে শোনানো হয়েছে, কারণ প্রথম আমরা চাচ্ছি কি চর্চা করব, হ্যাঁ, মুখস্থ করবো না। তো চর্চা করতে হলে যারা ইংরেজিতে দুর্বল তারা কিন্তু পারবে না। মানে আমি যে উদ্দেশ্যে এই বইটাকে লিখেছি বা আপনাদেরকে সিমটমিস্ট বানানোর চেষ্টা করতেছি, হ্যাঁ, সেই উদ্দেশ্যটা শুধু বই পড়ে প্রথম প্রথম আপনি তো ঘুমায় যাবেন। হুম বা বই পড়তে পড়তে অধৈর্য লেগে যাবে। তো এই অধৈর্য থেকে বাঁচাইতে হলে, এই জায়গায় অভ্যস্তের একটা ব্যাপার করতে হলে আপনাকে কিন্তু এভাবে রিডিং করতে হবে। এবং প্রথম পড়তে পারতেছেন না, শুনবেন, শুনতে 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 এটার উপরে অভ্যস্ত হবেন। হ্যাঁ, যেহেতু আপনাকে ডাক্তারি করতে হবে, আপনি একজন ডাক্তার হবেন, ভালো ডাক্তার হবেন, আপনাকে এটার বিকল্প পন্থায় যদি আপনি চেষ্টা করেন, হ্যাঁ, ডাক্তার হইতে পারবেন, কিন্তু অতটা ভালো ডাক্তার হইতে পারবেন না। হুম তো তারপরে এই সবগুলো রুব্রিক বলে দেওয়া আছে। তারপর এই 50টা রুব্রিক শেষ, তারপর 1 থেকে 175 পর্যন্ত মূল মানে ডিজিজ, এখানে ডিজিজের প্রত্যেকটা ডিজিজের পরিচয় নিয়ে রুব্রিক দেওয়া আছে। এগুলো এক পাশে বাংলা আর এক পাশে ইংলিশ, ওই আমাদের ওই ভিডিওতে এগুলো দেওয়া আছে, কোনো সমস্যা নাই। চর্চা করতে হবে। তারপরে গিয়ে যখন তারপরে গিয়ে আপনার ডিজিজ, সরি, ডিস্টেনশন, মানে পেটের অ্যাবডোমেন ডিস্টেনশন, পেট ফাঁপা, তারপরে রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে থাকা, ব্লাডার আর্জিং, প্রস্রাবের ব্যাক হওয়া নিয়ে 55 প্রকার প্রস্রাবের ব্যাক হওয়া, ইউরিনেশন 21 প্রকারের প্রস্রাব করা, তারপরে 39 প্রকার প্রস্রাব আটকে যাওয়ার যে সিমটম, 39 প্রকার সিমটম, এই সিমটম গুলো আপনারা চর্চা করবেন এই পৃষ্ঠাতে গিয়ে, যে 577 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই সিমটম গুলো পাবেন এবং এই সিমটম গুলো চর্চা করবেন। তো এইভাবে বই এবং ভিডিও দিয়ে যখন শুরু করবেন, আশা করি আপনারা সফল হবেন এবং একটা সময় পরে গিয়ে আহ, আপনি ভালো রেপার্টরি করতে পারবেন, ভালো কেস চেকিং করতে পারবেন এবং ভালো ম্যাথমেটিক্যাল শিখতে পারবেন। এবং এই বইটা চর্চার মাধ্যমে আপনি অর্গাননের প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে বুঝবেন। অর্থাৎ এই বইটার ভিতরে হোমিওপ্যাথির সব আছে, সব। একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার জন্য সব আছে, তবে সংক্ষেপে। হোমিওপ্যাথির শুরু থেকে শেষ পর্যন্ত যা থাকা দরকার সব আছে, তবে সংক্ষেপে। যদি এটাকে আপনারা চর্চায় রূপান্তরিত করতে পারেন, ইনশাল্লাহ সফল সফল ডাক্তার হবেনই হবেন। তো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই শুরু করে দেন, ভালো ডাক্তার হওয়ার জন্য এটার বিকল্প পাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।